এই জন্য কলগালকে বিয়ে করলেনটা কেমনে? শপথ নিয়েছি আমি একটা কলগারকে ইসলামিক পথে আনবো, ভালো পথে আনবো, মানুষের মতো মানুষ দেবো, একটা ভালো একটা সমাজ উপহার দিব। তো হয়তোবা মহান আল্লাহ তাআলা আমার প্রতি খুশি হতে পারে, এই কারণে আমি মানে ওকে ছাড়তেছি না, চেষ্টা করতেছি। ও আমাকে বলছে যে ওর নিজের আপন ভাই নাকি ওর সাথে বাজে কাজ করার কারণে ওই পথে চলে আসছে। হ্যাঁ? ওর বয়স যখন 13 বছর চলে, তখনই নাকি ওর আপন ভাই ওর সাথে জিনা করে। তখন ওখান থেকেই মানে ও ওই বাজে কাজে লিপ্ত হয়। যে 3 বছর সংসার চলাকালীতে আমি প্রায় 5-6 বার ওকে বাজে জায়গা থেকে আনি। মানে কোনো না কোনো পুরুষের সাথে সে পড়ে যায়। হ্যাঁ, পড়ে যায়। তখন আমি এই বিষয়টা জানার পরে ওখান থেকে লোকেশন ত্যাগ করি। তো শারীরিকভাবে সুখী ছিল না? শারীরিকভাবে সুখী ছিল। তাইলে শারীরিকভাবে যদি সুখী না থাকে তাহলে 7 বছর কিভাবে সংসার? সংসার তো হয় না। এটা তো কোনোভাবে পসিবল না। কি কাণ্ড তো এটা! বেগে যাওয়ার পরে আপনার বউ প্রেগনেন্ট হ্যাঁ, আমার বউ প্রেগনেন্ট। এবং আপনার বউয়ের মা মানে আপনার শাশুড়ি আরেকজন লোকের সাথে ভেগে চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ, তাদের নাকি খুব ছোটবেলা থেকে একটা সম্পর্ক ছিল। এক পর্যায়ে কাজে আমার মানে উকিল সাহেব আমার বলতেছে যে বাবা তুই বাচ্চা গেছস। যে নারী 7 মাসের একটা বাচ্চার কথা চিন্তা করলো না, আমি বিশ্বাস করেন ওই মুহূর্তে না ওই উকিল চেম্বারের ভিতরে না আমার কলজাটার ভিতরে একটা কামড় দেয় যে আমি 7 মাসের বাচ্চাটা নিয়ে আমি কি করব। ও আমারে মানে এতটুকু একটা বাচ্চা আমার কোলের ভিতরে দিয়ে বলতেছে আমি আরেকজনের কাছে কেমনে যাবো। আমি বিশ্বাস করেন আমি মানে ওই মুহূর্তটা নিজেরে ধরে রাখতে পারি নাই। টানা 5 দিন আমি গামছা দিয়ে আমার বুকের মধ্যে ওই সন্তানটারে বাইন্দা আমি রিক্সা চালাই ঢাকা শহরে, ও মাই গড! এই রোদের মধ্যে? এই রোদের ভিতরে, বৃষ্টির ভিতরে। ও মাই গড! এক একজন আমার প্রশ্ন করে যে এটা কে। আমি কে, এটা আমার সন্তান, সন্তানের মা মারা গেছে, আমার কেউ নাই থেকে আমি সন্তানটারে লগে নিয়েই রিক্সা চালাইতেছি। ও মাই গড! আমি একদিন আমার ওই সন্তানের ফ্ল্যাটের ভিতরে একা রাইখে আমি রিক্সা চালাইতে গেছি। 2 ঘন্টা পর আমার মন টিকতেছে না, আমি বাসায় যেয়ে দেখি আমার ওই সন্তানটা চিৎকার বেড়ে কাঁদতেছে। যখন আমি বাসা গেটটা খুলে ঢুকছি আমার সন্তান আমার দিকে তাকায় রয়েছে, ওর কান্দা বন্ধ হয়ে গেছে। তো ওখান থেকে অফার আসে যে মেয়েটাকে একবারের জন্য দিয়ে দিতে হবে। বুকের ভিতরে পাথর রেখা, বাড়ার টাকাও ছিল না, ওই আপু বাড়ার টাকা পাঠাইছে। গ্রামের বাড়িতে যাইয়া আমার কলজার টুকরাটা আমি ওই আপুর কাছে দিয়ে আসছি, কারণ আমার কোনো উপায় ছিল না। আমার সব কিছুতে নেশা ছিল কিন্তু কোনো নারীর প্রতি নেশা ছিল না, শুধু ঘরের বউকে সম্মান করতাম। ওর কাছে মানুষ টাকার বিনিময় যায়, কিন্তু ও আমাকে টাকার বিনিময় ওর কাছে নিতে চেয়েছে, নিতে পারে নাই। তা আসলে আমার লাস্ট প্রশ্ন, সন্তান কি আমার কপালে নাই? আল্লাহ তাআলা কি সন্তান আমার কপালে দিবে না? হৃদয় ভাই, আপনি তো নাচের শিল্পী, জি হ্যাঁ, আমি নিজের একটা ড্যান্স গ্রুপও আছে। জি জি। আপনি বলছিলেন আপনি এখন পর্যন্ত কয়টা বিয়ে করেছেন? আমি এর মধ্যে 4টা বিয়ে করেছি। 4টা বিয়ের ভিতরে আমি একটা কলগারকেও বিয়ে করি। ওই কলগারকে নিয়ে আমার লাইফ স্টোরিটা আমি এমনভাবে আমার 4টা বিয়ের গল্পটা আমি বলতে চাচ্ছি যে আমার মাধ্যমে যেন অন্য কোনো পুরুষ শিখতে পারে যে আমার মতো ভুল যেন আর কেউ না করে। এই জন্য কলগালকে বিয়ে করলেনটা কেমনে? কলগারকে বিয়ে পরিচয় করার থেকে কেমনে কি? পরিচয়টা হচ্ছে গিয়ে আমি যদি আপনাকে একটু আগের হিস্ট্রিটা বলি আসেন। যে আমি খুব ছোট থাকতে আমার আম্মু অসুস্থ ছিল, খুবই বাল্য বয়সে আমার ফ্যামিলি যৌতুক যাকে বলে, যৌতুকের জন্য 50,000 টাকার বিনিময়ে আমার ফ্যামিলি আমাকে বিয়ে করিয়ে দেয়। আমাকে বোঝানো হয় যে আমার আম্মুর চিকিৎসার বাবদ কিছু টাকা নিয়েছে। তো ওই বিয়েটা মোটামুটি 2009 সালের গল্প। আমাকে যখন বিয়ে করা অনেক ছোট বয়স, তখন আমি বিয়ের কিছু বুঝতাম না। তো ওখানে বিয়েটা করানোর পরে মোটামুটি 2-4-6 মাস আমি মোটামুটি ভালোই সংসার করি, যেহেতু গ্রামে ছিলাম। তো আমি আর ওরকম বুঝতাম না। তো হঠাৎ করে আবার শহরে চলে আসি, শহরে বড় হই, শহরে চলে আসি। আসার পরে দীর্ঘ 7-8 মাস আমি বাড়ি ঘরে যাই না। তো এর ভিতরে আমি শুনতে পাই যে আমার নাকি একটা সন্তান হয়েছে, ছেলে সন্তান হয়েছে। তখন এই খবরটা পেয়ে আমি আমার গ্রামের বাড়িতে ছুটে যাই। তো ওখানে যাওয়ার পরে যেহেতু আমি 8 মাস হঠাৎ করে খবর নিই নেই, ওয়াইফের খবর নিই নাই, ফ্যামিলির খবর নিই নাই, এটা নিয়ে একটু মনমান্তি হয়, সবার সাথে একটু ঝগড়া বিবাদ হয়। তো এক পর্যায়ে আমি আমার ছেলেটাকে দেখতে পাই না, আমি আবার রিটার্ন ঢাকা ব্যাক চলে আসি। যেহেতু আমার সন্তান হয়েছে আমি আমার সন্তান দেখতে পাইনি, তো আমি আবার রিটার্ন ব্যাক ঢাকা চলে আসি। ঢাকা চলে আসার পরে প্রায় 1 বছর কেটে যায়, আমি কিন্তু এখন আমার সন্তানকে দেখতে পাইনি, এখনও প্রায় 1 বছর কেটে যায়। ও মাই গড! মানে আমি এখন আপনার ছেলেকে আপনি দেখেন, না বাচ্চাকে না দেখেন না? আমি এখন আমার ছেলেকে দেখতে পাইনি, 1 বছর হয়ে যায়।
পরবর্তীতে আবার আমাকে বোঝানো হয়, যাই হোক আমি বুঝে শুনে আবার গ্রামে যাই। গ্রামের বাড়িতে গিয়ে ফার্স্ট ছেলে সন্তানকে নিয়ে আমি ঢাকা শহরে আসি। এর ভিতরে আমি একটু বাজেভাবে চলাফেরা করি, বাজে আড্ডা, নেশা পানি এগুলোর ভিতরে জড়াই ছিলাম। তো কি নেশা তাই করতেন? বিভিন্ন ধরনের নেশা, যেমন? এভরিথিং, মদ, গাঁজা, ইয়াবা সব কিছুতে জড়িত ছিলাম। ও বাবা, কিভাবে জড়াইলেন? এটা অ্যাকচুয়ালি মিডিয়ার পাশাপাশি আমি কিছু এলাকা ভিত্তিক কিছু বাজে পোলাপানের সাথে আড্ডা ছিল, ওখান থেকেই মানে জড়ায় যাওয়া আমার এই মানে এলাকার মানুষদের সাথে এলাকায় কিছু বাজে ছেলেদের সাথে, ঢাকায় যে ছেলেদের সাথে ওদের সাথে একটু জড়ায় যাই। তখন আমার এই নেশার প্রতি মানে ফ্যামিলির প্রতি, সংসারের প্রতি তেমন কোনো মায়া মহব্বত ছিল না, শুধু এগুলোর প্রতিই ছিল। তো হঠাৎ করে ফ্যামিলিকে ঢাকা নিয়ে আসি। ঢাকা নিয়ে আসার পরে প্রায় 2 মাস আমরা ঢাকাতে থাকি। ওই 2 মাসের ভিতরে একটু ভালোভাবে চললো, ফ্যামিলির মন পাইনি, যেহেতু তাকে টানা 1 থেকে 1.5 বছর আমি জ্বালা যন্ত্রণা দিয়েছি। তো সেও আমাকে ঢাকা শহরে আসার পরে মানে আমার সাথে একটু অন্যভাবে চলাফেরা, তখন এই বিষয়টা মেনে নেওয়ার কারণে গ্রামের বাড়িতে সে চলে যায়। যাওয়ার পরে একটা বিচার সালিশ হয়। ওই বিচার সালিশের ভিতরে সে একটা বাজে কথা বলে, ওই বাজে কথার ভিত্তিতে আমি আবার ঢাকায় ব্যাক চলে আসি। আর কোনো আমাদের যোগাযোগ নেই, ওই ওয়াইফের সাথেও যোগাযোগ নেই, গ্রামের বাড়িতে কারোর সাথে আমার যোগাযোগ নেই। আমি ঢাকা শহরে একাই থাকি। এর ভিতরে চলার পথে হঠাৎ করে আমার ডান্স ক্লাবে 2টা মেয়ে ভর্তি হয়। জি। ডান্স ক্লাবে ডান্স শিখতে আসে। তো ওদের সাথে এক পর্যায়ে চলতে চলতে একটা বন্ধুত্ব হয়ে যায়। তো যেহেতু আমি নেশাপানি করি, আগেই বলেছি আমি নেশাপানি করি, তো ইয়াবা ট্যাবলেট যে জিনিসটা, এই জিনিসটা খাওয়ার জন্য কিন্তু একটা পরিপূর্ণ জায়গা দরকার, নীরব জায়গা দরকার। তো সেই জায়গাটা কিন্তু সব জায়গায় মিলে না। তো ওই মেয়েটার সাথে আমার সাথে এমন একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয় যে আমি ওই মেয়েকে অফার করি যে আমি তোমার বাসায় কি যেতে পারি, আমি একটু সময় নিব। তখন সে বলল যে বুঝছি, মানে তারাও আবার এই বিষয়টা একটু সাপোর্ট দিয়েছিল। তো আমি তার বাসায় যাই, তার বাসায় গিয়ে সারা রাত মোটামুটি ইয়াবা সেবন করি, সারা রাত ইয়াবা সেবন করি। সকালবেলা বাসা থেকে বের হওয়ার পরে দেখতেছি ওই মেয়ের আম্মু কান্নাকাটি করতেছে, উল্টাপাল্টা বলতেছে, আমার মেয়ের বদনাম হয়ে গেছে এলাকার ভিতরে, এটা সেটা, আমার পাশের এলাকায়, ঢাকার ভিতরে পাশের এলাকায়। তখন আমি বললাম যে কী হয়েছে? তখন বলতেছে যে আমার মেয়ের মান সম্মান সারা রাত আসিল ঘরের ভিতরে। তো এমন একটা হ্যারাসমেন্টই করার কারণে ওই মেয়েটাকে এক পর্যায়ে আমার বিয়ে করতে হয়। ওই দিনই জিত করে, মানে এক পর্যায়ে জিত করে, ব্ল্যাকমেল করে, তো ওই মেয়েকে আমার বিয়ে করতে হয়। তো মোটামুটি বিয়ে হয়ে যাওয়ার পরে 1 বছর মোটামুটি ভালোই কেটে যায়। হঠাৎ করে আমার ওয়াইফ প্রেগনেন্ট, সেকেন্ড ওয়াইফ প্রেগনেন্ট। তখন আমি মহান আল্লাহ তাআলার দিকে তাকিয়ে আমি আমার সম্পূর্ণ বাজে কাজ থেকে আমি দূরত্ব হয়ে আমি রিক্সা চালানি ধরি, পায়ের রিক্সা, বাংলা রিক্সা যেটাকে বলে ঢাকা শহরে। তো আমি পায়ের রিক্সা চালাই, পাশাপাশি আমার ডান্স ক্লাবও আমি চালাই, 2টাই চালাই। হঠাৎ করে যখন ও 7 মাসের প্রেগনেন্ট, তখন আমি আরেকটা মেয়েকে আমি পাশাপাশি পার্সোনালি ক্লাস করাই বাসায় গিয়ে, ওকে নাচ শেখাই। তো হঠাৎ করে মেয়েটা বললো আমার স্কুলে একটা ফাংশন আছে, আমাকে ইমিডিয়েটলি 2টা গান করাতে হবে, 2টা ডান্স শেখাতে হবে। তো আমি আমার বাসা থেকে ওই মেয়েটার বাসায় চলে আসি। ওই মেয়েটার বাসায় এসে ওই মেয়েকে আমি ডান্স শেখাচ্ছি। এর ভিতরে আমার নামে একটা বাজে মন্তব্য উঠে যায় যে আমি নাকি বিয়ে শাদী করি, ওই মেয়েটার ওখানেই থাকি। তার মানে এই স্টুডেন্টের বাসায় আপনি এসে থাকা শুরু করছেন? হ্যাঁ। কয়দিন? মোটামুটি প্রায় সপ্তাহ 10 দিন আমি আছি। 2টা গান তুলতে সপ্তাহ 10 দিন তো লাগার কথা না? অ্যাকচুয়ালি অনেক মেয়েরা আছে, অনেক সময় নেয়, যে কোনো শিক্ষাই দেখা গেছে নিজের ভিতরে। তো ওই মেয়েটা হয়তো বা মানে একটু দুর্বল ছিল, তো এই জন্য ওর পিছনে ওর কাছে থেকেই আইসা যাও আমার ক্লাস করানো পসিবল ছিল না, অনেক দূরত্ব ছিল। আচ্ছা। হ্যাঁ। আর ওর বাসায় কে ছিল? আমার বাসা বলতে আমি আমার শ্বশুর বাড়িতে না, ওই যে মেয়েটার বাসায় আপনি থাকলেন, ওই মেয়েটার বাসা ওর আব্বু আম্মু ও সবাই ছিল? হ্যাঁ, সবাই ছিল। ওকে। মানে ফ্ল্যাটের ভিতরে আমাকে এক রুম দিয়েছে থাকার জন্য, আর ওরা ওদের মতো থাকে। ওকে। তারপর তো আমার বিষয়ে কথা উঠানোর পরে আমি যখন আমার ফ্যামিলি আমাকে ফোন দেয়, তখন আমি আমার ফ্যামিলির ভিত্তিতে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি কালকে আইসা তোমাদের সাথে দেখা করব। তো আমি তো কালকে সময় নিয়েছি। এর ভিতরে আমার ফ্যামিলি, আমার ওয়াইফ সবাই মিলে মানে অনেক লোকজন নিয়ে ওই মেয়েটার এলাকায় এসে হামলা দিয়েছে। ওই দিনটা আমি আবার ওখানে ছিলাম না, বাসা ছিলাম না, আমি ছিলাম একটা প্রোগ্রামে। তখন তারা হামলা দিতে এসে আমার নামে উল্টাপাল্টা কথা বলে যায় যে আমি 7 মাসের প্রেগনেন্ট রেখে এখানে চলে আসছি, এটা সেটা এরকম একটা কথাবার্তা বলার পরে পরের দিন আমি ওই যে বলেছি যে আমি যাব দেখা করতে। তো আমি দেখা করতে যাওয়ার পরে ওখানে আমাকে এক পর্যায়ে একজন আসামি যেভাবে অ্যারেস্ট করে, ওইভাবে আমাকে আমার ফ্যামিলি, আমার ভাই বোন, আমার বোন জামাই সবাই আমাকে মানে এমনভাবে অ্যাটাক করলো যে আমার কাছে মনে হচ্ছে যে আমি বড় সড়ো কোনো অপরাধ করছি।
যে আমার ফ্যামিলি তো অন্তত আমাকে বোঝার কথা। তো তারা সবাই মিলে আমাকে একটা রুমের ভিতর আটকালো। একটা রুমের ভিতর আটকে ওখানে এলাকা ভিত্তিক একজন নেতা ছিল, আমি নাম প্রকাশ করতে চাচ্ছি না। তো ওনার পাওয়ারে ওনারা সবাই আমার কাছ থেকে সাদা স্ট্যাম্পে সই নেয়। সাদা স্ট্যাম্পে 3টা সাদা স্ট্যাম্পে সই নিয়ে নেয়। এতে আমার ফ্যামিলি, আমার বোন জামাইরা সবাই সাপোর্ট দেয়। তখন এক পর্যায়ে আমি ভেঙে পড়ি যে অন্তত তারা তো আমার কথা শোনার কথা, তো তারা আমার কথা শুনলো না। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। আমি আমার মতো করে সংসার করতেছি, ওই স্ট্যাম্প ভিত্তিতে সংসার করতেছি। হঠাৎ করে আমার শাশুড়ি আমার শ্বশুরকে রেখে অন্য কোথাও চলে যায়। চলে যাওয়ার পরে আমার 3টা শালি, আমার ওয়াইফ, আর আমার ওয়াইফ তো প্রেগনেন্ট। তো সব কিছু মিলে একটা ঝামেলার ভিতরে পড়ে যাই আমি। যে তো শাশুড়ি হঠাৎ করে চলে গেছে, আমার শ্বশুরের ভিতরে মানে এক ধরনের মানসিক রোগী হয়ে গেছে, যে 4-5টা সন্তান রেখে চলে গেছে। ওই যে পাওয়ারশীল লোকটার কথা বললাম, ওরকম ওই লোকের সাথেই। তারপর হঠাৎ করে আমার শ্বশুর, মানে শাশুড়ি ভেগে গেছে আরেকজনের সাথে? হ্যাঁ হ্যাঁ, আরেকজনের সাথে বেগে গেছে। এই কি কাণ্ড তো এটা! বেগে যাওয়ার পরে, আপনার বউ প্রেগনেন্ট হ্যাঁ আমার বউ প্রেগনেন্ট, এবং আপনার বউয়ের মা মানে আপনার শাশুড়ি আরেকজন লোকের সাথে ভেগে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাদের নাকি খুব ছোটবেলা থেকে একটা সম্পর্ক ছিল, কিন্তু কই আসি 4-5টা ভাই, সন্তান হয়ে গেছে, তারপরে ওই কাজটা করা 5টা হয়েছে। সন্তান রাইখে নাতি হবে তারপরে সে ভেগে চলে হ্যাঁ, হ্যাঁ। সাবাস। তারপরে হচ্ছে গিয়ে আমি ওখানে মোটামুটি 3 মাসের মতো সংসার, মানে যেহেতু আমার ওয়াইফ প্রেগনেন্ট, তো হঠাৎ করে মানে আমার ওয়াইফের বেদনা উঠে যায়, তখন তাকে নিয়ে হাসপাতালে যাই। এর ভিতরে কিন্তু আমার শাশুড়ি আবার চলে আসছে। কেন? গ্যাঞ্জাম হওয়ার পরে মানে রাগারাগির ভিত্তিতে এরকম, মানে আমার সাথে বিয়ে হওয়ার আগেও 2-3 বার চলে গেছে, আবার আসছে। তো এমন একটা সাবজেক্ট, তো আবার আসার পরে 2 মাসের ভিতর আবার চলে আসছে। আসার পরে তারা আবার সংসার করতেছে। পিকনিক করতে গেছিল। সেটা আসলে কি বলবো। তারপরে হচ্ছে গিয়ে আমি আমার ওয়াইফকে নিয়ে হাসপাতালে যাই। মেডিকেলে যাওয়ার পরে সিজার হওয়ার কথা ছিল, আলহামদুলিল্লাহ নর্মাল হয়েছে। তারপরে মেয়েটাকে নিয়ে চলে আসলাম বাসায়। ভালোই জীবনযাপন চলতেছে, আমি রিক্সা চালাচ্ছি, আমার সংসার ভালোই চলতেছে। হঠাৎ করে কোনো একটা কারণে আমি অসুস্থ হয়ে যাই। এর ভিতরে কিন্তু আমি সব কিছু ছেড়ে দিয়েছি, নেশা পানি এভরিথিং, খারাপ কাজ, আড্ডা ফাড্ডা সব কিছু ছেড়ে দিছি মেয়েটার মুখের দিকে তাকায়। যেহেতু আমার আগের একটা ছেলে সন্তান আছে, তাকে কাছে পাচ্ছি না, খুবই একটা মানে কষ্টের বাজে ব্যাপার। লাগতেছে, কষ্টের ব্যাপার। তো মেয়েটাকে নিয়ে আমি অলরেডি অনেক সুখী হয়ে গেছি। তো যখন দেখতেছি আমার সংসারের ভিতরে না মানে অন্যরকম একটা প্রবলেম হচ্ছে, তখন হঠাৎ করে ডিসাইড করলাম যে বিয়ের তো প্রায় 2 বছর 2.5 বছর হয়ে গেছে, তো শ্বশুরবাড়িতে আমি রুম ভাড়া নিয়ে আসি, এখানে না থাকাটা আমার জন্য বেটার। তো আমি ওখান থেকে লোকেশনটা ত্যাগ করি। তো লোকেশনটা ত্যাগ করার আগে হচ্ছে কি, যে আমার ওয়াইফ একটা ব্যাংকে জব করে, সমিতি অফিস, ওই যে আছে না এলাকার ভিত্তিতে সমিতি অফিস, তো ওখানে একটা জব করে। ওখানে জব করতে করতে হয়তোবা আমার ওয়াইফের সাথে কারোর সাথে ভালো একটা গুড আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, সেটা আমার জানা ছিল না, আর হয়তোবা ফোনের মাধ্যমে। তো আমি হঠাৎ করে ওখান থেকে লোকেশন ত্যাগ করে চলে যাই। চলে যাওয়ার পরে আপনার ওয়াইফও যায় আপনার সাথে? হ্যাঁ, আমার ওয়াইফকে নিয়ে আমি আমার ফ্যামিলি নিয়ে, আমার মা বোন, বোন জামাই আমার সাথে ছিল, একটা বড় বোন জামাই। আমার ওই বড় বোনটা মারা গেছে, কিন্তু আমার বড় বোনের জামার সাথে আমার সাথে মানে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। তা ঢাকা আসছে তখন আমার কাছে, মানে অনেক বড় একটা ফ্যামিলি নিয়ে সবাই আমার উপরে। তখন আমার মা বোন, দুলাভাই, এরপর আমার সন্তান স্ত্রী সবাই আমার উপরে তখন ডিপেন্ড করে। তো আমি এমন একটা পর্যায়ে যে সকালে রিক্সা নিয়ে বের হই, দুপুর 12টার ভিতরে বাজারের টাকা নিয়ে আবার চলে আসি। আইসা বাজারের টাকা দিয়ে বাজার করে আবার রিক্সা নিয়ে চলে যাই, যেহেতু এতগুলা মানুষ আমার উপরে। এভাবে মোটামুটি প্রায় আমার 1 মাস কেটে যায়। তো অসুস্থ হয়ে যাবেন তাহলে এরকম করতে 1 মাস কেটে যায়, কষ্ট করতেছি, কারণ আমি চিন্তা করছি যে এখন তো আমি ভালো হয়েছি, কষ্ট করতে থাকি, আল্লাহ তাআলা একদিন হয়তো বা আমাকে সুখের মুখ দেখাবে, ওই আশাতে আমি কষ্ট করতেছি। তারপরে হচ্ছে গিয়ে হঠাৎ করে রোজার মাস, সামনে ঈদ, সবাইকে মার্কেটিং দিতে হবে। এর ভিতরে আমার মেয়ে খুব অসুস্থ, জ্বর, এত পরিমাণ জ্বর যেটা বলার বাইরে। তো আমার একটা বন্ধু ছিল, মানে এলাকা থেকে অনেকটাই দূরে, আমি যেখানে বাসা নিছি সেখান থেকে প্রায় 50 টাকা রিক্সা ভাড়া, এতটুকু দূরত্ব। তো আমার ওয়াইফ হঠাৎ করে আমার অসুস্থ মেয়েটার চুল কাটবে। তো চুল কাটার জন্য আমার ওই বন্ধুর সেলুনে যাবে। তা আমার কথা হচ্ছে যে অসুস্থ একটা মেয়ে, এখন ঈদের বাকি অনেক আছে, তো চুলটা একটু কয়েকদিন পরে কাটলেই হয়। আমি সকাল 6টা বাজে রিক্সা নিয়ে বের হইছি। তো ঠিক আছে, ও যেহেতু যাবে যাও। সকাল 6টা বাজে রিক্সা নিয়ে বের হইছি, আমি বেলা 12টা বাজে বাসা গেছি। বাসা যাওয়ার পরে আম্মুকে জিজ্ঞেস করলাম আপনাকে বোমা কোথায়, কয় তো তোর যাওয়ার পরে 9টার দিকে হয়তো বা গেছে,
মাইয়া চুল কাটাতে এখন আসে নাই। তো আমি বললাম একটা বাচ্চা মেয়ে চুল তো এত সময় কাটার কথা না। আর যেহেতু আমার বন্ধুর কাছে গেছে, আমার বন্ধু তো মানে ওকে সিরিয়ালে রাখার কোনো প্রশ্নই আসে না, আমার মেয়ের চুল কাটাইয়া ছেড়ে দিব। আর মেয়ের বয়স চলে মাত্র 7 মাস। ও চুলি কতটুক? হ্যাঁ, 7 মাসের একটা বাচ্চা চুলই কতটুকু। তো আচ্ছা যাই হোক, ফোন দিলাম, ফোন ধরে না। আমার শ্বশুরবাড়ি ওখানে ফোন দিলাম, তোমাদের বোন গেছে না, কিছু কোনো জায়গায় তথ্য পাচ্ছি না। বন্ধুকে ফোন দিলাম, বন্ধু তোমার ভাবি আসছে? কয় ভাবি তো আইছিল, বাচ্চার চুলটা একটু সেটিং করে দিছি, এরপরে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, ওনাকে ফোন ধরে না। হঠাৎ করে দুপুর 2টা বাজে উনি আসছে। আসার পরে যেহেতু আমি হাজব্যান্ড, আমি একটু জিজ্ঞেস করতেই পারি যে তুমি এত সময় কোথায় ছিলা। দেখতেছি যে কথাবার্তা একটু অন্যরকম, মানে এমন স্টাইলে কথা বলতেছে। তখন আমি আবার খুব ছোটোবেলার থেকে মাটির বাসনে ভাত খাই। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, বাদ দাও, সবারে বাদ দিছে। এর ভিতরে আমার আম্মু রান্না বান্না করছে, ও ছিল না। তো সবারে বাদ দিছে, বাদ দেওয়ার পরে দেখতেছি সবাই খেতেছে, ও খাবে না। তো আমি বললাম ভাত খাবে না কে, সবার সাথে বসে একসাথে খাও। কয় না, এখন ভাত খাবো না। আমি বললাম এক্ষুনি ভাত খেতে হবে। মানে আমার এক কথায় মানে আমার মেজাজ গরম হয়ে গেছে। তো এর ভিতরে একটা কথা বলি, আমি কিন্তু আমার এই ওয়াইফকে অনেক টর্চার করছি, অনেক মানে গায়ে হাত তুলছি, অনেক ধরনের নির্যাতন করছি। আমার প্রথম ওয়াইফকেও নির্যাতন করছি আমি। কেন? নির্যাতন করছি বলতে, ওই যে আমি বললাম আমি অনেক নেশাপানি করতাম, মানে মাথা গরম হয়ে গেলেই ঘরের ভিতরে মানে ওকে টর্চার করতাম, এরকম একটা সাবজেক্ট ছিল। কিন্তু যখন ভালো হয়ে যাই তখন আর মানে কিছু করি না। তো জিদ্দে আমি কি করছি, ওই মাটির বাসনটা ফিক্কা দিছি। ফিক্কা দেওয়ার পরে মাটির বাসনটা ভেঙে ওর পাওটা একটু কেটে যায়। ও হঠাৎ করে বাচ্চাটাকে কোলে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে গেছে যে আমি তো সংসার করব না। আচ্ছা ভালো কথা, আমি বললাম যে হয়তো রাগ কমলে আসবে। তো ওর বাইকে ফোন দিলাম যে তোমার বোনকে এসে নিয়ে যাও, রাগ কমলে দিয়ে যাও। তো ওর ভাইয়ের সাথে আমার সাথে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, ওর ভাই অনেক পছন্দ করে আমাকে। তারপরে 3 দিন কেটে যায় যে তোমার বোনকে পাঠাবে না। ভাই ওরা তো অনেক বুঝাইতেছি, ও তো আইতে চাইতেছে না। 4 দিন পরেও আমাকে কোর্টে ডাকে। কোর্টে? হ্যাঁ, ওকে। 4 দিন পরেও আমাকে কোর্টে ডাকে যে কোর্টে আসো। কি হয়েছে? আমি বললাম কোর্টে কেন? কয় কোর্টে আসো। ফোন দিলাম ওর বাইকে যে ভাইয়া তোমার বোন তো আমার কোর্টে ডাকতেছে। হ্যাঁ ভাই আমিও কোর্টে আছি, আপনারা কোর্টে ডাকে। তা আমি কোর্টে আসলাম। কোর্টে আসার পরে আমার একটা উকিল চেম্বারে নিল। উকিল চেম্বারে বসে আমাকে ডিভোর্স দিতেছে। তখন আমি বললাম যে দেখো সন্তানটার দিকে একটু তাকাও, আমি তো আর আগের মতো নেই, আমি তো ভালো হয়ে গেছি, আমি রিক্সা চালাইতেছি, সন্তানটার দিকে একটু তাকাও। অনেক রিকোয়েস্ট করলাম, অনেক রিকোয়েস্ট করার পরে মানলো না, ডিভোর্স দিয়ে দিল। তো এক পর্যায়ে কাজী আমাকে বলে যে তুমি তো বাবার সংসার করতে চাইতেছ, এখন যে করবে না তাকে তো আর জোর করে তো সংসার হয় না। তখন আমি কাজীকে বললাম যে দেখেন মানুষের তো ভালো মন্দ সময় যায়, অথবা আমি একটা সময় খারাপ ছিলাম, কিন্তু সংসারের প্রতি তো আমার মায়া ছিল। আর এখন তো মেয়েটা মাত্র 7 মাস বয়স, এই মেয়েটাকে নিয়ে সংসারটা ভাঙাটা ঠিক হচ্ছে না। তো ও সংসার ভেঙে দিল, ডিভোর্স দিয়ে দিল। ভালো কথা। তো কাজী জিজ্ঞেস করতেছে যে এই বাচ্চাটা বড় হওয়ার আগ পর্যন্ত এই বাচ্চাটার সম্পূর্ণ ভরণ পোষণ কিন্তু তোমার দিতে হবে। কাজী আমাকে বলতেছে, উকিল সাহেব। তখন আমি বললাম যে হ্যাঁ এটা তো অবশ্যই। ও হঠাৎ করে বাচ্চাটাকে আমার কোলে দিয়ে দিল, 7 মাসের বাবুটাকে। তা আমি হয়তো বা ভাবছি যে আদর করতে দিছে। তা আমি বাবুকে আদর মাদর করে আমি হৃদয় মানে আমার শালার কোলে দেওয়ার সিদ্ধান্ত। তখন ও বলতেছে যে তোর মাইয়া তুই নিয়ে যা। আমি এক পর্যায়ে অবাক যে 7 মাসের একটা বাচ্চা। তখন আমি বললাম এটার মানে কি, এই একটা শিশু বাচ্চা, এটার মানে কি? কয় আমি যদি তোর সন্তানটা আমার লগে রাখি তাহলে আমি আরেক জায়গায় যাবো কীভাবে? এক পর্যায়ে কাজে আমার মানে উকিল সাহেব আমার বলতেছে যে বাবা তুই বাচ্চা গেছস। যে নারী 7 মাসের একটা বাচ্চার কথা চিন্তা করলো না, আমি বিশ্বাস করেন ওই মুহূর্তে না, ওই উকিল চেম্বারের ভিতরে না আমার কলজাটার ভিতরে একটা কামড় দেয় যে আমি 7 মাসের বাচ্চাটা নিয়ে আমি কি করব। ও আমারে মানে এতটুকু একটা বাচ্চা আমার কোলের ভিতরে দিয়ে বলতেছে আমি আরেকজনের কাছে কেমনে যাবো। আমি বিশ্বাস করেন আমি মানে ওই মুহূর্তটা নিজেরে ধরে রাখতে পারি নাই। আমি আমার শালারে বললাম যে ভাই এটা কি? কয় ভাই আমি তো জানি না, কি করবেন, আমার বোনটা তো খারাপ আপনি জানেন। আমি তো ভাই আমি তো খারাপ দিকে বিয়ে করি নাই, এটা তো কোনোভাবে পসিবল না। তখন আমি এই কোনো দিকে চিন্তা না করে আমি এই 7 মাসের বাচ্চাটা নিয়ে আমি বাসায় আসি। বাসা আসার পরে
হঠাৎ করে আমার মা চলে যায় রাগারাগিতে, ছোট বোনটাও চলে যায়, আমার বোন জামাইটাও চলে যায়, আমি বাসায় একা, হায় হায়। শুধু আমি আর আমার সন্তান। এখন আমি এই সন্তানের নিয়ে কী করবো? বিশ্বাস করেন ভাই, টানা 5 দিন আমি গামছা দিয়ে আমার বুকের মধ্যে ওই সন্তানটারে বাইন্দে আমি রিক্সা চালাই ঢাকা শহরে, ও মাই গড, এই রোদের মধ্যে? এই রোদের ভিতরে, বৃষ্টির ভিতরে। ও মাই গড। এক একজন আমার প্রশ্ন করে যে এটা কে? আমি কি, এটা আমার সন্তান, সন্তানের মা মারা গেছে, আমার কেউ নাই থেকে আমি সন্তানটারে লগে নিয়েই রিক্সা চালাইতেছি। ও মাই গড। অনেকে আমার অনেক কথা বলে, তারপরও একটু রিক্সা চালাই, একটা খ্যাপ মারি, আবার বসে থাকি, কিন্তু কারো কাছে হাত পাতি না। পরে এক পর্যায়ে আমি সহ্য করতে না পেরে অনেকের কাছে গেছি, আমার বোনদের কাছে গেছি, কেউ আমার সাপোর্ট দেয়নি। তারপরে দীর্ঘ 15 দিন কাটতে যায়, এর ভিতরে অসুস্থ হয়ে যাবে তো বাচ্চা। মেয়ের দুধ খাওয়া নেওয়া। একদিন আমার সবচাইতে বেশি কষ্ট লাগছে, আমি একদিন আমার ওই সন্তানের ফ্ল্যাটের ভিতরে একা রাইখে আমি রিক্সা চালাইতে গেছি। 2 ঘন্টা পর আমার মন টিকতেছে না, আমি বাসে যেয়ে দেখি আমার ওই সন্তানটা চিৎকার বেড়ে কাঁদতেছে। যখন আমি বাসা গেটটা খুলে ঢুকছি, আমার সন্তান আমার দিকে তাকায় রয়েছে, ওর কান্দা বন্ধ হয়ে গেছে। এই 2টা ঘন্টা কাঁদতেছিল একা একা। আর সহ্য হচ্ছে না। তারপরে গ্রামের বাড়িতে আম্মুরে ফোন দিলাম। হায় রে মানুষ। আম্মু বলতেছে যে দেখ, তুই এমনিতে দেশে একটা বিয়ে করছস, তোর একটা সন্তান আছে, এই সন্তানের খোঁজ খবর নেস নাই, দেশের ভিতরে একটা কলঙ্ক। এখন আবার তোর ঢাকা শহরে এই সন্তানটা নিয়ে আমি কি করুম, কই যাবো, মানে কোনো জায়গায় সাপোর্ট পেতেছি না। তারপরে এক পর্যায়ে আমার এক দূর সম্পর্কের বোন, ওনার আবার 3টা ছেলে মেয়ে নাই, তো ওখান থেকে অফার আসে যে মেয়েটাকে একবারের জন্য দিয়ে দিতে হবে। বুকের ভিতরে পাথর রেখা, বাড়ার টাকাও ছিল না, ওই আপু বাড়ার টাকা পাঠাইছে, গ্রামের বাড়িতে যাইয়া আমার কলজার টুকরাটারে আমি ওই আপুর কাছে দিয়ে আসছি, ও, কারণ আমার কোনো উপায় ছিল না। কেমনে দিলেন আপনি? আমার কোনো উপায় ছিল না, কেউ পালতে পারতেছে না, আর ওই মুহূর্তে আমিও কোনো সিদ্ধান্ত নিতে পারি নাই। তখন ওই আপুকে দেওয়ার পরে আমি যখন রেল স্টেশনে আসি ঢাকা ব্যাক করব, তখন আমি সিদ্ধান্ত নিই যে আমি রেলওয়েতে মাথা দিয়ে দিব। এরকম একটা সিদ্ধান্ত নিই যে আমি আর আমার জীবন রাখবো না। যে একটা ছেলে সন্তান এত বড় হয়েছে, আজ পর্যন্ত বাপ ডাক শুনতে পারি নাই। একটা মেয়ে যাওয়া আল্লাহ তাআলা দিছে পরিস্থিতি শিকারে, এখন এই মেয়েটারও আমি অন্য জায়গায় দিয়ে দিতে বাধ্য হয়েছি। না, আমি আর এই জীবন রাখবো না। পরবর্তীতে ওখানে এক ভাই আমার কান্নাকাটি দেখে আমার অনেক সান্ত্বনা দিয়ে বলতেছে, ভাই জীবনটা একটু গোছানোর চেষ্টা করেন, ভুল তো অনেক করছেন। তারপরে ওখান থেকে সিদ্ধান্ত নিয়ে আমি ঢাকা ব্যাক করি। ঢাকা ব্যাক করে আবার 1 মাস নষ্ট হয়ে যায়। ওই যে আমি ভালো হয়েছিলাম, এরপর আবার আমি সব কিছুর সাথে জড়াই, নেশা পানি এমন কোনো কিছু বাদ নাই যে আমি না করি। কিন্তু কখনো পরকীয়ায় আসক্ত হই নাই, কোনো নারীর প্রতি। আমার সব কিছুতে নেশা ছিল, কিন্তু কোনো নারীর প্রতি নেশা ছিল না, শুধু ঘরের বউকে সম্মান করতাম। তারপরে আমি আবার 1-1.5 মাস নষ্ট হওয়ার পরে আবার আমি নাচ গান শুরু করি, আবার বিনোদনের জগতে ঢুকি। তারপরে হঠাৎ করে টুম্পা নামে একটা মেয়ে আমার ক্লাবে আসে আমার কাছে নাচ শেখার জন্য। ওটা আমার এক পরিচিত দুঃসম্পর্কের বান্ধবীর ক্ষেত্রে আসে। আমার ওই বান্ধবীটা ভালো না, ওই বান্ধবীটা হচ্ছে কলগার জগতে থাকে। ওর সাথে আমার সাথে অনেক আগের থেকেই পরিচয়, এমনিতেই রাস্তাঘাটে চলার পথে পরিচয়। তো ও আবার আমার লাইফ স্টোরি সব জানে, ফার্স্ট টু লাস্ট সব কিছু জানে, ওর সাথে আমি শেয়ার করতাম। তো ও অনেক চেষ্টা করছে আমাকে রুমে নেওয়ার জন্য। ও আমাকে এতটাই ভালোবাসে যে মানে আমাকে একদিনও টাকার বিনিময়, ওর কাছে মানুষ টাকার বিনিময় যায়, কিন্তু ও আমাকে টাকার বিনিময় ওর কাছে নিতে চেয়েছে, নিতে পারে নাই। এই জন্য ও আমার চরিত্রকে অনেক ভালোবাসে। মানে আপনাকে টাকা দিয়ে সে বেডে চাইছে? হ্যাঁ, আমার আমার জন্য প্রায় 2-3 বার সে রুম বুক করছে নিজের টাকা খরচ করে, যে আমার সাথে গল্প করবে, আমার সাথে সময় কাটাবে। আমি বলছি এটা কোনোভাবেই পসিবল না। এটা আমার ওয়াইফ থাকাকালই তো, আমার ওয়াইফ না থাকাকালই তো। মানে সে আমাকে খুব পছন্দ করতো, বেশিরভাগ পছন্দ করতো আমার চরিত্রের কারণে। তো এক পর্যায়ে সে আমাকে বলে যে দেখ, টাকা দিয়ে মানুষ আমার কাছে আসে, আর তোরা আমি টাকার বিনিময়ে আমার কাছে নিতে চাই, তুই যাস না। তখন আমি ওরা বলছি যে দেখ, আমি আল্লাহর 5 কালামা পড়া যাকে স্বীকৃতি দিমু, সে ছাড়া আমি আর কারো কাছে যাবো না, এরকম একটা স্বীকৃতি আমি নিছি। তারপরে ওর মাধ্যমে ও আমার কাছে ওই মেয়েটাকে নিয়ে আসে। নিয়ে আসার পরে নাচ শিখবে,
তখন ও আমাকে অফার করে যে দোস্ত তোর একটা কথা কই, এই মেয়েটা আমাকে লাইনে নতুন আসছে, মানে মোটামুটি 2-3 মাস হয়েছে, তে তুই চাইলে কিন্তু অরণ্যা জীবনযাপন করতে পারস, তোর জীবনে তো অনেক কিছু হয়েছে, আর তুই তো আমার বলছস যে তুই এবারে বিয়ে করলে একটা খারাপ মেয়েরে বিয়ে করে ভালো করবি। তখন আমি বলছি যে ঠিক আছে, তো আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে কথা বলে তারপরে দেখি। তোরে বললাম যে তুমি এই লাইনে কতদিন? ও আমারে বললো যে আমি আইসি বেশি দিন হয় নাই, 3-4 মাস চলে। আমি বলছি, ও আচ্ছা আচ্ছা। আচ্ছা তোমার কি ঘর সংসার করার ইচ্ছা আছে? কয় আমগো মতো খারাপ মেয়েগুলি নিয়ে আর সংসার করবো কে? তখন আমি বললাম যে যদি আমি করি? কয় ফাইজলামি করে না আমার সাথে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি কালকে আইসো, তোমার সাথে আমি সারাদিন সময় দিব, গল্প করব। তো ও আসার পরে ওকে নিয়ে চিড়িয়াখানায় যাই। চিড়িয়াখানায় যাওয়ার পরে সারাদিন ওকে নিয়ে ঘুরি, আমার গল্প ওকে বলছি, ওর গল্প আমি শুনছি। শোনার পরে ও আমাকে বলছে যে ওর নিজের আপন ভাই নাকি ওর সাথে বাজে কাজ করার কারণে ওই পথে চলে আসছে। আপনার ওয়াইফের আপন ভাই? হ্যাঁ, আপন ভাই ওর সাথে বাজে কাজ করছে। কত বছর বয়সে? কতটুক সত্য কতটুক মিথ্যা সেটা আমি জানি না। ও আমার কাছে বলছে যে ওর বয়স যখন 13 বছর চলে তখনই নাকি ওর আপন ভাই ওর সাথে জিনা করে, তখন ওখান থেকেই মানে ও ওই বাজে কাজে লিপ্ত হয়। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, বিষয়টা তুমি হাইট রাখার চেষ্টা করো। তখন ও বলছে যে আমি জানি না, আমি ঘুমের ঘরে ছিলাম। ও আমাকে বলছে যে আমি ঘুমের ঘরে ছিলাম, তো পরবর্তীতে বুঝতে পারি। তো এখন ওর কথা, ওর মৌখিক কথা শুনেছি, সেটা তো আর আমি দেখি নাই। তো তারপরে সারাদিন কথাবার্তা বলার পরে ওকে আমি বলছি যে তোমাকে একটা ফোন দিব, তুমি ওই ফোনের মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি বেশ কিছুদিনের জন্য সিলেট চলে যাব। এর ভিতরে সিলেট আবার আমার কিছু স্টুডেন্ট আছে, তারা একটা ডান্স অফিস খুলছে। তো আমি আবার এক একটা জায়গায় গিয়ে মানে 2-4-6 মাস থাকি, ওই ডান্স অফিসটা একটু রানিং করে আমি এরপর আবার ব্যাক চলে আসি। তো আমি সিলেট চলে যাওয়ার কথা। তো হঠাৎ করে ওর সাথে যেদিন সময় দিছি এর পরের দিন সকালবেলাও আমাকে ফোন দিয়ে বলতেছে যে তুমি যদি সিলেট চলে যাও তাহলে আমি কি করব, আমাকেও নিয়ে যাও। তখন আমি বললাম যে দেখো, তোমাকে আগে আমার একটু বুঝতে হবে, একই ভুলটা আমি বারবার করবো না, কারণ দুইটা সংসার ভাঙছি, এখন তুমি কতটুকু থাকবা না থাকবা নতুন করে তার কোনো গ্যারান্টি নেই। তখন সে বলতেছে আমি সারা জীবন থাকবো। আচ্ছা সারা জীবন থাকবা? তো আমি আবার যাদের বাসায় যাই সিলেটে, তে আমি আম্মা ডাকছি, তো আমাকে বলছি যে আম্মা এই পরিস্থিতি। তো আম্মা বলতেছে ওকে নিয়ে আয়। তো ওকে নিয়ে সিলেট চলে যাই। আমি শর্টে গল্পটা শেষ করি। ওকে নিয়ে সিলেট চলে যাওয়ার পরে 6 মাস কেটে যায়। ওখানে আমাদের বিয়ে শাদী হয় হুজুর দিয়া, মৌখিকভাবে বিয়ে শাদী হয়। তারপর আমরা ঢাকা ব্যাক করি। ঢাকা ব্যাক করার পরে ঢাকা শহরে বাসা ভাড়া নিয়ে থাকি। তো যেহেতু আমাদের একটা ঝগড়া বিবাদ হয়, ঝগড়া বিবাদ হওয়ার পরে ওখানে প্রচণ্ড মারামারি হয়। এক পর্যায়ে আমার গায়ে হাত দেয়, আমি ওর গায়ে হাত দিই ওই মারামারিটার ভিতরে। তখন বাড়িওয়ালা বিষয়টা দেখতে পায় তখন বাড়িওয়ালা বলে যে ও আবার রাগারাগির ভিতরে বলছে তুই আমার এই কাবিন দিয়ে বিয়ে করস নাই, হুজুর দিয়ে বিয়ে করছস, এটার কোনো মূল্য নাই, যে কোনো মতে ছেড়ে দিবি, এমন ধরনের কথা। তখন আমি বলছি যে তোর যদি আমার ছাড়ারই হয় তাহলে আমি তোর মতো বাজে মেয়ে কেন বিয়ে করছি? আমি তো মিডিয়া লাইনে থাকি, আমি নাচ গান করি, আমি তো চাইলে অনেক কিছু করতে পারি, আর আমার সাথে বাজে লাইনেও পরিচয় আছে, আমি তো চাইলে অন্য জায়গাও আমার চাহিদা মেটাতে পারি, তো তোর মতো খারাপ মেয়ে কেন আমি বিয়ে করছি? তো এটা বাড়িওয়ালা শুনে যাওয়ার পরে বাড়িওয়ালার এক পর্যায়ে ওরাও আটকায়, আমারও আটকায়। আটকানোর পরে যেহেতু ডাকায় বাড়িওয়ালা, ওরাও মারধর করে, আমারও মারধর করে যে তগো কোনো ডকুমেন্টস নেই, তোরা বিয়া ছাড়াই আমার বাড়িতে আসোস। তো আবার নতুন করে কাজে আই না, ওই বাড়িতে থেকেই আবার আমরা বিয়ে শাদী করি, কাবিন টাবিন করার পরে ওখানে সংসার করি। সংসারের 3 বছরের মাথায় আমার ওয়াইফ প্রেগনেন্ট। তো প্রেগনেন্ট হওয়ার আগে আমি একটা গল্প, মানে একটা বিষয় শেয়ার করি, এটা খুবই কষ্টকর, তারপরে বলতে হচ্ছে যে 3 বছর সংসার চলাকালীতে আমি প্রায় 5-6 বার ওকে বাজে জায়গা থেকে আনি। হ্যাঁ, আমার সংসার চলাকালিত সেই হঠাৎ করে বলতেছে আমি অমুক জায়গায় যাব, অমুক বান্ধবীর কাছে যাব, যায় তারপরে আমি নিউজ পাই সে মানে বাজে জায়গায় হোটেলে আছে। তো ওখান থেকে আমি আবার ওকে ধরে আনি, আইনা মারধর করি। মারধর করার পরে সে আমাকে বলে যে মায়ের হচ্ছে আমার ওষুধ, আমার মারলে আমি তোমার কাছে ভালো থাকি, না মারলে আমি জানি কেমন হয়ে যাই। তখন আমি বললাম যে তুমি কি নেশাপানি করতে অ্যাডিক্টিভ ছিলা? আমি অনেক ধরনের নেশা করছি, অনেক কিছুই করছি, যে কারণে আমি আমার সামলাতে পারি না। তখন আমি বললাম যে দেখো আস্তে আস্তে নিজের সামলানোর চেষ্টা করো। ও যাইতেছে কেন, কিসের কিসের জন্য সেটা আমার জানা নেই। আপনি খাবার পড়তে দেন নাই ওটা? আমি সবই দিচ্ছি। আমি এই 7 বছরের ভিতরে ওকে নিয়ে আমি টোটাল 7 বছর সংসার করছি। 7 বছরের ভিতরে মানে আমি একদিনও বেকার ছিলাম না,
একদিনও বেকার ছিলাম তখন তো না। খাওয়ার পড়ার বাসার কোনো টেনশন ছিল না না, তার? কোনো কিছুরই টেনশন ছিল না। একটু তাইলে হয়তোবা গোছ পোলাও খাইতে পারি নাই, কিন্তু ওটা তো ডাল ভাত আমরা খেয়েছি। মধ্যবিত্ত সবারই হয় ওটা তো। হ্যাঁ, ডাল ভাত খেয়ে মানে সবসময় ওকে ভালো রাখছি। তাইলে ও হোটেলে যাচ্ছে কেন আবার মেয়েটা? সেটা আমার জানা নাই। সে বলতাছে তার মানে হঠাৎ করে তার কি হয়ে যায় সে নিজেও জানে না। আচ্ছা ঠিক আছে, একাধিক শারীরিকভাবে সুখী ছিল না? শারীরিকভাবে সুখী ছিল। তাইলে শারীরিকভাবে যদি সুখী না থাকে তাহলে 7 বছর কিভাবে সংসার সংসার করবে? তো হয় না। এটা তো কোনোভাবে পসিবল না। তারপরে এর ভিতরে ওকে নিয়ে আমি প্রায় 4-5টা বাড়ি বদলাই। 4-5টা বাড়ি বদলানোর কাজই হচ্ছে এটা। মানে ও বাড়ির ভিতরে কারো না কারোর সাথে খুব বাজেভাবে মানে লিপ্ত হয়ে যায়। মানে মানে কারো না কারোভাবেই একটু বাজেভাবে লিপ্ত হয়ে যায়, হয় বাড়িওয়ালার সাথে বা ম্যানেজারের সাথে বা ওই বাড়ির ভিতরে কারো না কারোর সাথে এমনটা করে। মানে কোনো না কোনো পুরুষের সাথে সে হ্যাঁ, পড়ে যায়। হ্যাঁ পড়ে যায়। তখন আমি এই বিষয়টা জানার পরে ওখান থেকে লোকেশন ত্যাগ করি। এইভাবে মাই গড, মোটামুটি এটা কি আমি কি কি বিয়ে তাইলে? আপনি এক এক জায়গায় যাচ্ছেন, এক বাড়িতে ওই বাড়ির কারো না কারোর সাথে বউ শুয়ে পড়তেছে, আরেক বাড়ি নিয়ে যাচ্ছেন, এখন হোটেল আমি থেকে ধরে এগুলা আনতেছেন। জানার পরও ওকে মানে রাখার কারণটা হচ্ছে যে আমি একে একে 2বার বিয়ে করছি। আর আমি যেহেতু শপথ নিয়েছি আমি একটা কলগারকে ইসলামিক পথে আনবো, ভালো পথে আনবো, মানুষের মতো মানুষ দেবো, একটা ভালো একটা সমাজ উপহার দিব। তো হয়তোবা মহান আল্লাহ তাআলা আমার প্রতি খুশি হতে পারে। এই কারণে আমি মানে ওকে ছাড়তেছি না, চেষ্টা করতেছি যে আমি তো জানি ওই কলগার তে হয়তোবা ভুল করছে, তে আবার শুধরানোর চেষ্টা করি। এভাবে ওকে আমি একাধিকবার সুযোগ দিই। তো যখন আমি মানে দেখতেছি ও প্রেগনেন্ট হয়েছে, প্রেগনেন্ট হওয়ার পরে দেখতেছি যে না মোটামুটি ও একটু ভালো সংসারের দিকে মন দিছে, আর আমি তো আরও মন দিছি। হঠাৎ করে যখন ও 7 মাস, আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়ার জন্য ইজতেমায় আসি। আমাকে আরেকজন ইজতেমায় আনে, মানে অন্য একটা আমার ফ্রেন্ডের মাধ্যমে। ও আমার সম্পূর্ণ খরচ দিতেছে, আমাকে ইজতেমায় নিবে। ও আমাকে জিজ্ঞেস করছে, আমি বলছি যে ভাই আমার সামর্থ্য নাই এই মুহূর্তে, আমার ওয়াইফ প্রেগনেন্ট, আমার অনেক খরচ, আমার কোনো সামর্থ্য নাই। এর ভিতরে আমার কাছে 2 টাকাও ক্যাশ নেই, আমি দৈনিক ইনকাম করতেছি, দৈনিক খরচ হচ্ছে। তারপরে ওই লোক আমাকে ইজতেমায় নিয়ে আসে। তো আমি ইজতেমায় আসার আগে উনি আমাকে 500 টাকা দেয়, আমি 500 টাকা দিয়ে বাজার সদাই করে দিয়ে আসছি যে তুমি খাওয়া দাওয়া করে নিও। এর ভিতরে মোটামুটি ভালোই নামাজ কালাম পড়তেছে, মানে সবই করতেছে। এক পর্যায়ে সে আল্লাহর রহমতে অনেকটাই ভালো হয়ে গেছে ওই প্রেগনেন্ট হওয়ার পরই। তো নামাজ কালাম পড়তেছে, আমার কাছে ভালো লাগতেছে। তো আমি ইজতেমায় আসি, ইজতেমায় আসার কমলাপুরে ট্রেনে ওঠার আগে আমি অনেক বড় একটা মানে গাড়ির দুর্ঘটনা থেকে বাঁচি। আমার কাছে একটা বাধা মনে হয়েছে, আমি ওকে ফোন দিছি, ও ফোন ধরতেছে না। তারপরে আমার ওই ফ্রেন্ড বলতেছে সমস্যা নাই চলো, ইজতেমায় চলে গেলাম। সারা রাত চলে গেল, ওরে ফোন দিতেছে, ও ফোন ধরে না। পরে মোনাজাত শেষ, মোনাজাতের টাইমে আমি ওকে ফোন দিতেছি, ফোন ধরে না। যে মোনাজাত ধরার জন্য ফোন দিতেছে, তাও ফোন ধরে না। তারপরে আবার এর ভিতরে পাশের ভর্তি কারণ আমার কাছে ছিল না। তো আমি আবার মোনাজাত শেষ করে আবার ফোন দিতেছি, ফোন ধরে না, ফোন ধরে না, ধরে না, ধরে না। তখন আমার কাছে খুব মানে একটা ভয়ের মতো কাজ করতেছে। তখন আমি আমার ফ্রেন্ডকে ফালাই, বিশ্বাস যদি করেন, আমি টঙ্গী মাঠ থেকে ঢাকা কেরানীগঞ্জ, মানে আমি যে কীভাবে গেছি আমি জানি না, 1 ঘন্টার ভিতরে আমি চলে গেছি। এর ভিতরে গাড়িতে উঠছি 2বার, বোধহয় 2বার গাড়িতে আমি 2 কিলো যাইতে পারিনি। বাকিটা জ্যাম হাইটটা থাকে গেছি। তো দিন, প্রচুর জ্যাম থাকে হ্যাঁ, তো। বাকিটা হাইটটা গেছি আর দৌড়ায় গেছি। কিন্তু কিভাবে গেছি আমি জানি না, আমার পাও পরের দিন ফুলে মোটা হয়েছে, আমি জানতাম না। পাগলের মতো দৌড় দিয়ে গেলাম, বাড়িতে পৌঁছালাম। বাড়িতে পৌঁছে মানে গেট এমনভাবে বেড়াইতেছি, গেট খুলে না। তখন বাড়ির সব এক হয়ে গেছে গা। তখন আমি চিৎকার করে কান্না করতেছি যে এমনি এমনি মনে ও মরে কালকা গেছে। থেকে ফোন ধরতেছে না। তো এক পর্যায়ে বাড়িওয়ালাও আসছে, জানলা ভাঙলাম, জানলা ভেঙে দেখতেছি ও গেটের সামনে মানে খুব বাজেভাবে পড়ে রয়েছে। তখন আমার ভিতরটা আরও কামড় দিছে যে শেষ, আর নাই। তখন অনেক বড় একটা রড দিয়া গেট বাইরে ভাঙলাম। ভাঙার পরে কয়েকজন মহিলা ভিতরে ঢুকে করতেছে যে না বাচ্চা আছে, অবস্থা খুবই ক্রিটিক্যাল। তো ওরে কোলে করে নিয়ে হাসপাতালে গেলাম। আমি কিন্তু অনেক ক্লান্ত, তারপরও আবার ওরে কোলে করে ধরে হাসপাতালে নিয়ে গেলাম, হাসপাতালে ভর্তি করলাম। ভর্তি করার পরে নগদ অপারেশন, নগদের উপর অপারেশন করবে। অপারেশন করার পরে বাচ্চা মারা গেছে। আবার চিক্কের বেলা কানলাম, হাসপাতালের বেডে চিক্কের বেলা কান্না করতেছি যে আমার কপালে কি বাচ্চা নাই, ছেলে পেলাম না, মেয়ে পেলাম না। যাও আল্লাহ তাআলা এখানে একটা দিল, আবার নিয়ে গেল। যাক, নিজে শান্ত কইরা ওই বাচ্চাটার নিজের হাতে মাটি দিলাম। মাটি দেওয়ার পরে হাসপাতালে আসলাম। 4 দিন পরে দেখতেছি এখন আমার ওয়াইফ ম্যাড হয়ে গেছে, মানে সাইকো হয়ে গেছে গা। ওকে ওরে চিনে না, আমারও চিনে না।
অনেক দিন, প্রায় দীর্ঘ 17 দিন হাসপাতালে কাটালাম, কষ্ট করলাম। কষ্ট করার পরে মানসিক ডাক্তার দেখালাম, সব কিছু দেখে ওরা বাসায় নিয়ে গেলাম। বাসায় নিয়ে এলাকা ভিত্তিক অনেক লোক আমাকে হেল্প করছে টাকা দিয়া। আমার কাছে কিন্তু ওই যে বলছি 2 পয়সাও ছিল না, কিন্তু আল্লাহ তাআলা কোথা থেকে মিলাই দিছে আমি জানি না। হাসপাতালে প্রায় 1.5 লাখ টাকার উপরে গেছে। বাপরে। আল্লাহ তাআলা কোথা থেকে দিছে আমি জানি না। সব কিছু টাকা ঋণও ছিল। যাক, শেষ করলাম। শেষ করে আবার কষ্ট করে ওরে নিয়ে সংসার আগাইতেছি। এর ভিতরে 2-3 বছর কাটা যায়, রিক্সা চালাইতেছি। হঠাৎ করে আবার 2-3 বছর পর হয় প্রেগনেন্ট। আবার মহান আল্লাহ তাআলার কাছে মানে তাকায়া কইলাম যে আল্লাহ, এবার অন্তত তুমি আমার বুকটা খালি করো না, আমার একটু রহমত কইরো। যাক, আমার ম্যাডাম 5 মাসের প্রেগনেন্ট। আমি গাড়ি চালাইতেছি। খুব ভালো জীবনযাপন কাটতেছে। ওই সময়টা আমার খুব সুখ, এত সুখ যেটা বলার বাইরে। আমার ওয়াইফও ভালো, আমার মাও আছে, আমার বোনেরাও আছে, মানে সবাই আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি অনেক সুখী। আমি গাড়ি চালাইতেছি, এখন একটু আপডেট, মানে অটো রিক্সা চালাইতেছি। আগে পায়ের রিক্সা চালাতাম, এখন অটো রিক্সা চালাইতেছি, অনেক ভালো। পাশাপাশি প্রোগ্রাম করতেছি। হঠাৎ করে আমি একটু শর্টে শেষ করি, আমার এই বাচ্চাটাও আবার মারা যায় লকডাউনে। ওকে। আমার এই দ্বিতীয় বাচ্চাটাও মারা যায়। দ্বিতীয় বাচ্চাটাও মারা যাওয়ার পরে হঠাৎ করে ও মানে সুস্থ হওয়ার পরে আমি মানুষের কাছে বিজ্ঞাপন তো করছি ওর জন্য। তারপর হঠাৎ করে আমি করার পরে ও মানে সুস্থ হওয়ার পরে ও হঠাৎ করে বিদেশ যাওয়ার ডিসিশন নেয়। বিদেশ যাওয়ার পরে টানা 3 বছর হয় আর আসা নেই। ও আমাকে ছেড়ে চলে গেছে। ওর গল্পটা আমি শেষ করে দিই এখানে। তারপরে ও যাওয়ার প্রায় 1 বছর পরে আমি আবার একটা মেয়ের সাথে টিকটকে পরিচয় হওয়ার পরে ওকে বিয়ে করি। ওকে বিয়ে করার পরে এই যে এই মেয়েটাকে নিয়ে আমার জীবন একেবারে পুরোই শেষ, একবারে পুরো শেষ। কেন? টিকটকের মেয়েটার কি অসুবিধা? টিকটকের মেয়েটা ওকে বিয়ে করার 3 মাসের মাথায় যে কোনো একটা কারণবশত আমাকে ডিভোর্স দিয়ে দেয়। আবার 3-4 দিন পর আবার বিয়ে করি। আবার বিয়ে করে আবার 2-3 মাস সংসার করার পর আবার ডিভোর্স দিয়ে দেয়। আবার ডিভোর্স দেওয়ার পরে আবার বিয়ে করি। আবার বিয়ে করার পরে একটা ব্যবসা শুরু করি। ব্যবসাটা দেওয়ার পরে মোটামুটি আমি ভালো টাকা আর্ন করতেছি। 9 মাসে প্রায় আমি 13-14 লাখ টাকা ইনকাম করে ফেলাইছি। তো যখনই আমার ওই ব্যবসাটার ক্ষেত্রে যখন 2-3 লাখ টাকার একটা অর্ডার আসে, তখনই আমার ওয়াইফ কোনো একটা কারণে আমাকে ডিভোর্স দিয়ে দেয়, মানে টাকাটাও একা বুক করার জন্য। এভাবে ডিভোর্স দিতে 3বার ডিভোর্স দিয়েছে, 3বার ওকে বিয়ে করছি। আমার মূল গল্পটাই কিন্তু ওকে নিয়ে। কিন্তু অথবা আমি সময়ের অভাবে ওই হিস্টোরিগুলো বলতে সময় চলে গেছে। কিন্তু আমার মূল কারণটাই হচ্ছে, আসার কারণটা হচ্ছে আমার বর্তমান লাস্ট ওয়াইফকে নিয়ে। কি? যে ও একাধিকবার ডিভোর্স হওয়ার পরও আমি ওকে ক্ষমা করে আবার বিয়ে করছি। যে আর সম্ভব না, আর কত কলঙ্কের দাগ লাগাবো, এটা তো কোনোভাবে পসিবল না। বারবার আমি মায়া জড়ায় যাই, কারণ গল্প শুনেই কিন্তু ওই মেয়েরা আমার জীবনে আসে। কিন্তু আবার তারাই আমার জীবনে গল্প করার মতো, মানে গল্প তৈরি করার মতো তারাই কাজটা করে। সর্বশেষ এই রোজার মাসে শেষ 3য়বার যখন ডিভোর্স হয়, তখন রোজা অবস্থায় 2য় রোজায় যে কোনো একটা কারণবশত আমার বুকে লাথি মারে। আমার বুকে লাথি মারে, ওই রাগে গোসায় জিদ্দে ও আমাকে ডিভোর্স দিয়ে দেয়। আবার আমি ডিভোর্স হয়ে যাই। তারপরে আবারও মাপটাপ যখন চাওয়ার পরে বলতেছে পাও কাটটা হালা দিব, এটা করবো সেটা করবো, মাপ চাইছে, মানে ও ওর মতো করে অভিনয় করছে। আমি আবার ওর কাছে চলে গেছি। যাওয়ার পরে সেম একই কাজ করছে আবার। রিসেন্টলি কোরবানিদের পরপরই আবার মানে যখন আমি প্রায় 2.5 লাখ টাকার একটা অর্ডার নিই, তখন আবার সেমভাবে আমার সাথে গ্যাঞ্জাম করে এবারও আমাকে ডিভোর্স দিতে পারেনি। আমি ওকে ডিভোর্স দিয়ে দিছি। ওকে। আমি ওকে কোর্টে থেকে ডিভোর্স দিয়ে দিছি। দীর্ঘ 4 মাস আমার মা নির্যাত সব হ্যারাসমেন্টই করে, থানা পুলিশ করে, সব কিছু করে আমার কাছ থেকে সর্বশেষ আমার ব্যবসায়িক টাকার একটা বাইক ছিল, আমি রাইড শেয়ার করতাম রিসেন্টলি। তো আমাকে কিছু লোকজন দিয়ে মারধর করে, প্রচণ্ড পরিমাণ মারধর করে আমার কাছ থেকে বাইক টাইক সব কিছু উদ্ধার করলো হয়। উদ্ধার করার 4 মাস পরে বলতেছে হয় প্রেগনেন্ট। মানে আমার কাছ থেকে সব কিছু নেওয়ার 4 মাস পরে বলতেছে ও প্রেগনেন্ট। 4 মাস পরে প্রেগনেন্ট কেমনে হইলো? সেটা আমি জানি না। সে বলতেছে আমি থাকাকালীতে সে প্রেগনেন্ট হয়েছি, কিন্তু আমার সাথে 4 মাস আমাকে জ্বালা যন্ত্রণা দিয়ে তারপরে বলতেছে ও প্রেগনেন্ট। কি বাবা! সহ্য করে নিলাম, মানি নাই, অনেক কষ্ট দূরে, তারপরেও আমি মানি নাই। আমি আমার মতো করে আজও পর্যন্ত দূরে, আমি একা। রিসেন্টলি আজকে 6 মাস চলে আমাদের জর্গা দূরত্ব হওয়ার 6 মাস চলে। তো এর ভিতরেও অনেক ভয়ভীতি, অনেক হুমকি, অনেক কিছু দিছে। আমি আমার মতো করে আসি। রিসেন্টলি আজকে 4-5 দিন ধরে শুনি আমার ওই সন্তানটা নাকি মারা গেছে, ওর গর্ভে অক্সিজেনের অভাবে ওর গর্ভে মারা গেছে। তো আসলে আমার লাস্ট প্রশ্ন, সন্তান কি আমার কপালে নাই? আল্লাহ তাআলা কি সন্তান আমার কপালে দিবে না?
আমার ভুলটা কোথায়? আমি বারবার সংসার পাতার চেষ্টা করি, আমি বারবার সুখে থাকার চেষ্টা করি, আমি বারবার পরকিয়া না কইরা মানে আমি অন্য কোনো মেয়েদের প্রতি নিত্য না হইয়া আমি বিয়ে করছি। আমি বিয়ে করছি, আল্লাহর পাঁচ কালামা পড়ে আমি বিয়ে করছি, এটা কি আমার অপরাধ? আমার সাথে কেন এমন হয়? আমার সাথে কেন এমন হয়? প্রথম পক্ষের ছেলেটা কই? প্রথম পক্ষের ছেলের আম্মুর আন্ডারে আছে। ওর আম্মুকে বিয়ে করছে আবার? ওর আম্মু এর ভিতরে 2-3 বার বিয়ে হয়েছে আমার জানা মতে, আবার ছাড়াছাড়িও, কিন্তু বর্তমানে একা। আমার ওই ছেলেটার বয়স বর্তমানে প্রায় 15 বছর, আমি আজও পর্যন্ত বাপ ডাক শুনতে পারিনি। তাইলে তো আপনার ওই প্রথম বউয়ের কাছেই ফেরত যাওয়া ভালো। প্রথম বউ এটা আর কোনোভাবে পসিবল হচ্ছে না, কারণ দীর্ঘ প্রায় 13-14 বছরের গ্যাপ, আরও 2-3টা জায়গা থেকে ব্যাক চলে আসছে। মানে ওই ক্ষেত্রে মানে আর কোনো ডিসিশন আমারও ছিল না, যে আপনিও কারণ তো 3-4 জায়গা থেকে ব্যাক একটার আসছেন। পর একটা করাই হচ্ছে, আর ওর সাথে কোনো কন্ট্যাক্টও নেই, আমার কারোর সাথে কোনো কন্ট্যাক্ট নেই। আর বর্তমানে আমার বর্তমান যে ওয়াইফ, যাকে ডিভোর্স দিয়েছি প্রায় 3 মাস, আজকে 6 মাস ধরে আমি দূরত্ব। এখন আমি আমার মতো করে এতদিন ধরে সিলেট ছিলাম, আমি গত পরশুদিন আপনার সাথে কন্ট্যাক্ট করে আমি সিলেট থেকে ঢাকা ব্যাক করি। ঢাকা ব্যাক করার পরে আপনার এখানে আসবো বলে আজকে 2 দিন ভাই, ধরে আমি অন্য জায়গায় ছিলাম। আপনার জীবন থেকে যদি মানুষ শেখে, কি শিখতে পারে বলেন তো? আমার জীবন থেকে যদি মানুষ শিখে, আমি মানুষের জন্য, জাতির উদ্দেশ্যে আমি 2টা মেসেজ রাখতে চাই। সেটা হচ্ছে যে, প্রথম মেসেজ হচ্ছে যে, আপনাদের যদি একবার মন ভেঙে যায়, আপনারা আমার মতো দ্বিতীয়বার এই ভুলটা করবেন না। যদিও করেন, একটু সময় নিয়ে করবেন। আমি কিন্তু সময় নিয়ে নেই, আমি একটার পর একটা করেছি, কিন্তু আমি বলবো যে এটা সময় নেওয়ার দরকার, আন্ডারস্টুড। সময় নিয়ে করার দরকার। আর আরেকটা মেসেজ, সেটা হচ্ছে যে, আপনারা যা করবেন একটু ভেবে চিন্তে করবেন, আর অন্তত একটা সন্তান নেওয়ার আগে বুঝে শুনে নেবেন। ইনশাল্লাহ আল্লাহ ভালো করুক। আজান হচ্ছে, আমরা শেষ করি। ভালো থাকেন আপনি। আসসালামু আলাইকুম।